আসসালামু আলাইকুম সবাইকে, আমি আনিকা তাসনিম। আজকে আমি তোমাদের দেখাবো যে কি করে আমরা আমাদের বস্তু জগতের বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারি। এই কথাটার অর্থ হলো, আমরা তো জানি যে আমাদের এই যে ভৌত জগৎটা আছে সেখানে দুই টাইপের রাশি থাকে, একটা হলো মৌলিক রাশি এবং আরেকটা হলো যৌগিক রাশি। মৌলিক রাশি যেগুলো যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, ভর, এই যে জিনিসগুলো সেগুলো আমাদের বাস্তব জগতে পরিমাপ করে নিতে হয়। এরপরে যখন আমরা একবারেই মৌলিক রাশিগুলো পেয়ে যাই তখন আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করে তার যৌগিক রাশি দিয়ে বিভিন্ন ধরনের মান বের করি। যেমন কথার কথা, আমি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করলাম বা আমি কোনো একটা গোলাকার বস্তুর ব্যাস পরিমাপ করলাম, তাহলে সেখান থেকে আমি খুব ইজিলি ক্ষেত্রফল পেয়ে যেতে পারি, আয়তন পেয়ে যেতে পারি, বিভিন্ন ধরনের প্যারামিটার্স পেয়ে যেতে পারি। কিন্তু তার জন্য যে মৌলিক রাশিটা আমাকে বের করতে হবে সেটা কিন্তু আমাদের বাস্তবে করতে হবে। তো আমরা আজকে খুব বেসিক একটা ফিজিক্সের ল্যাব নিয়ে কথা বলবো। এটা আসলে আমাদের প্রথম সারির ল্যাবের অংশ। এখানে আমরা যেটা করব সেটা হলো, প্রথমে এই স্ক্রু কচটার সাহায্যে আমাদের সাথে থাকা এই কলমটা আছে তার ব্যাস পরিমাপ করব, এবং ব্যাস পরিমাপ করা শেষ হয়ে গেলে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এই কলমটার যে লেংথ সেই লেংথটা পরিমাপ করব। তো তার আগে চলো আমরা একটু দেখে আসি এই যন্ত্রগুলোর ব্যাপারে আমাদের কি কি জানা জরুরি। তাহলে দেখো, খেয়াল করে এখানে আমরা আসলে যে যন্ত্রটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের স্ক্রু কচ। তো স্ক্রু কচটা যদি আমরা একটু ভালো মতো খেয়াল করে দেখি তাহলে দেখবো যে আমাদের এখানে একটা বৃত্তাকার স্কেল থাকে। আমি হাতল দিয়ে যত পারি ইচ্ছা তত হচ্ছে আমি এটাকে ঘোরাতে পারি। এটা ঘোরালে যেটা হবে সেটা হলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা সরলরৈখিক স্কেলও আছে, অর্থাৎ লিনিয়ার স্কেল। তো আমি যত হাতলটাকে ঘোরাবো তত লিনিয়ার স্কেল বরাবর হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে। তো এই যে জিনিসটা, এখান থেকে আমরা বলি যে স্ক্রু কচ আসলে দুই ধরনের স্কেলের সমন্বয় তৈরি, একটা বৃত্তাকার স্কেল এবং আরেকটা হচ্ছে রৈখিক স্কেল। আচ্ছা, খুব ভালো কথা, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো। কথার কথা, এই যে আমরা যদি আমাদের এই ছবিটার দিকে ফোকাস করি তাহলে দেখব যে আমাদের যে স্ক্রু কচের লিনিয়ার স্কেল আছে তার ঠিক মাঝ বরাবর আসলে এই 70 যে দাগটা আছে সেটা লাগানো। ওকে, তো এখন যতই আমি হাতল ঘোরাবো তত কিন্তু আমি খেয়াল করে দেখব যে এই জিনিসটা আট পিচ করছে। আমি একবার ঘোরানো হলে আমার যে পরিমাণে বৃত্তাকার স্কেলে সরণ হয় সেটাকে আমি বলে থাকি হচ্ছে পিচ। তো সাধারণত আমরা বাজারে আসলে যে ধরনের স্কেল পাই সেগুলোতে হয় দেখা যায় যে একবার ঘোরালে সেটা 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আমি যদি এটাকে একবার ঘোরাই তাহলে হয় দেখব যে এটা, এই যে এটা যদি 40 হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে 41, 42, 43, 44। তো আমি যদি একবার ঘোরাই তাহলে হয় 44 থেকে 43 হবে, আর উল্টা দিকে ঘোরালে হয়তো 44 থেকে 45 হবে। অর্থাৎ এই ট্রানজিশনের মধ্যে এরা থাকে। এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখনই দেখতে পাবো, বাট ইউজুয়ালি এদের মাঝে ডিফারেন্সটা হয়ে থাকে 1 মিলিমিটার। এই যে 1 মিলিমিটার, অর্থাৎ আমি যদি একবার সম্পূর্ণ এই হাতলটা ঘুরাই তাহলে আমার সরলরৈখিক স্কেল বরাবর যে দূরত্বটা অতিক্রম করে আমরা তারই নাম দিই হলো পিচ। এটা আমাদের স্ক্রু কচের একটা নিজস্ব ইউনিক প্যারামিটার। এখন এই পিচ তো আমরা জেনে গেলাম, এবার কথা হলো আমাদের কাছে যে বৃত্তাকার স্কেলটা আছে সেটা তো বিভিন্ন দাগ কাটা, এটা তো আমরা দেখতে পাচ্ছি। যেমন এই যে 60, 70, নিচে আছে 80, এরকম করে করে আমাদের টোটাল ভাগ সংখ্যা যত থাকবে আমরা যদি পিচকে সেই ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে যা পাবো তাই হলো লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বা এলসি। তাহলে এই এলসি এর সূত্রটা কি? এলসি এর সূত্রটা হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেল। অর্থাৎ বৃত্তাকার স্কেলে আমার যে পরিমাণ ভাগ সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেব। তো ইউজুয়ালি আমাদের বাজারে আসলে যে ধরনের স্কেল পাওয়া যায় দেখা যায় যে সেখানে ভাগ সংখ্যা 100 এর মতো হয়ে থাকে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। ওকে, এবার আমরা আরও যে জিনিসটা একটু দেখব সেটা হলো ত্রুটি। তো ত্রুটি বলতে আমরা আসলে কি বুঝি? যে কোনো যন্ত্র আমরা যখন অনেক দিন ধরে ব্যবহার করি তখন দেখা যায় যে তাদের মাঝে কিছু ত্রুটি চলে আসে। কেমন ধরনের ত্রুটি? আমরা যদি আমাদের স্ক্রু কচটা একটু খেয়াল করে দেখি তখন দেখবো এটা নাট বল্টু টাইপের, অর্থাৎ আমি যত পারি এটাকে হচ্ছে আটকানোর চেষ্টা করছি। এই কারণে দেখা যায় যে মাথাটা বা আগাটা থাকে সেটা মাঝে মাঝে ক্ষয় হয়ে যায়, সেই কারণে এই ত্রুটি দেখা যায়। তো আমরা আসলে এক্সপেক্ট করি যখন আমাদের যন্ত্রটা বানানো হয় তখন সেটা এমনভাবে বানানো হবে যাতে করে এই 0 দাগের সাথে 0 দাগ মিলে গিয়েছে, অর্থাৎ বৃত্তাকার স্কেলের 0 এর সাথে সরলরৈখিক স্কেলের যে 0 সেটা মিলে গিয়েছে। এখন ধনাত্মক ত্রুটি বলতে আমরা কি বুঝি? দেখো খেয়াল করে, ধনাত্মক ত্রুটি বলতে আমরা বুঝি এই 0টা কিন্তু এই 0-র সাথে থাকা উচিত ছিল, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। আমরা কত পাচ্ছি? 1, 2, 3। আমরা কিন্তু পাচ্ছি যে আমাদের
3-এর সাথে 0 মিলে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা? জিনিসটা দাঁড়াচ্ছে এরকম যে আমি এক্সপেক্ট করেছিলাম আমার 0 থাকা উচিত, কিন্তু আমি পেয়ে যাচ্ছি 3। তো আমি বেশি বেশি পেয়ে গেলাম, এটা তো আসলে উচিত হচ্ছে না। তাহলে এই যে আমি বেশি বেশি পেয়ে গেলাম, তার মানে কি পজিটিভ বেশি পাচ্ছি, এই জন্যই ত্রুটির নাম হলো ধনাত্মক ত্রুটি। আমি যদি এই ত্রুটিটাকে ঠিক করতে চাই তাহলে আমাকে মাইনাস করতে হবে, কারণ আমি তো বেশি বেশি পেয়ে গেছি। তাহলে এই যে মাইনাসটা করতে হবে, সেই জন্য আমরা বলবো এই ধনাত্মক ত্রুটির যে কারেকশন, এই কারেকশনটা হবে সবসময় নেগেটিভ, অর্থাৎ ত্রুটি যেটা কারেকশন হবে তার উল্টা। একইভাবে যদি আমরা এখন ঋণাত্মক ত্রুটির ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে আমার 0-র সাথে 0 পাওয়ার কথা ছিল, কিন্তু আমি কি পাচ্ছি দেখো তো, -1, -2 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমার যা পাওয়ার কথা ছিল আমি তার চেয়ে কম পেয়ে যাচ্ছি। তো আমাদের ফিজিক্সের দৃষ্টিতে এটাও কিন্তু একটা ত্রুটি। তো যেহেতু আমরা কম পাচ্ছি, সেই জন্য আমাদের এই ত্রুটির নাম হলো ঋণাত্মক ত্রুটি। তা আমি যদি এটাকে কারেকশন করতে চাই তাহলে কি করব? সেই কারেকশনটা হবে পজিটিভ, অর্থাৎ এটার উল্টাটা। তো আমরা এই ত্রুটি বিষয়টা বুঝে গেলাম। আমরা আমাদের এক্সপেরিমেন্টে যে ত্রুটি আসবে আমরা ওই জন্য হচ্ছে ত্রুটিটাকে সংশোধন করব। ওকে, তাহলে চলো এবার একটা কাজ করি। এবার আমরা এই হিসাবটাকে কমপ্লিট করার জন্য একটু টেবিলে চলে যাই এবং দেখি যে কীভাবে আসলে এটা করতে হয়। তো আমাদের টার্গেট কী ছিল? আমরা স্ক্রু গজের সাহায্যে কলমের যে ব্যাস আছে সেটা পরিমাপ করব। তাহলে এই যে খেয়াল করে দেখো, আমি হচ্ছে এই যে যতই হচ্ছে হাতল ঘোরাচ্ছি তত দেখা যাচ্ছে সরলরৈখিক স্কেল বারবার বের হয়ে যাচ্ছে। আবার আমি যদি উল্টা দিকে ঘুরাই তাহলে দেখবো সরলরৈখিক স্কেলটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি আমার এই যে থ্রেডটা আছে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা আগে বোঝার চেষ্টা করি এটার পিচটা কত। তো পিচ বের করার জন্য আমি যেটা প্রথমে করলাম সেটা হলো এই যে 0 দাগের সাথে খেয়াল করে দেখো, 0 দাগটা একদম মিলিয়ে দিলাম। তাহলে এই যে 0 দাগের সাথে 0 দাগটা যে মিলিয়ে দিয়েছি, এবার আমি একে একবার ঘোরাবো, অর্থাৎ আবার 0-তে নিয়ে আসবো। তো এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে এখানে আমাদের লাইনটা কত হবে? 0, 1, 2, 3। তো এখানে হচ্ছে 3, 4, এখানে হচ্ছে 4-এ দাগটা আছে। আমি এক্সপেক্ট করছি আমি একবার ঘোরালে হয় সেটা 3-তে যাবে অথবা 5-এ যাবে, কি হবে সেটা একটু দেখি। তাহলে 0 থেকে আমি আবার ঘুরিয়ে হচ্ছে আবার 0-তে নিয়ে আসলাম। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে সরলরৈখিক স্কেলে এখন 3 নাম্বার দাগ দেখাচ্ছে, অর্থাৎ আগে ছিল 4, আমি একবার ঘোরানোর পরে হয়ে যাচ্ছে 3। তার মানে আমি যখন সম্পূর্ণ একবার ঘোরাচ্ছি তখন আমাদের সরলরৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার সামনে আগাচ্ছে। তার মানে আমাদের পিচ আসলে 1 মিলিমিটার। এবার আমরা একটু ওলট পালট করে দেখি তো যে আমাদের আসলে এখানে ভাগ সংখ্যা কয়টা। খেয়াল করলে দেখবো 90 এর পরে 0 চলে এসেছে। 90 এর পরে 0 মানে কি বলতো? 90 এর পরে 0 মানে হচ্ছে আসলে 0-র জায়গায় 100 একটা আরেকটার উপরে হচ্ছে আপতিত হয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো চক্র বা কোনো বৃত্ত নিয়ে কথা বলি তখন আমাদের এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট কিন্তু এক হয়। তার মানে আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে আমরা পিচ পেলাম 1 মিলিমিটার, আমাদের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা পেলাম 100। ওকে, ডান, এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এবার আসো আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে কলমটা আছে সেই কলমটাকে একটু আটকে ফেলি। কলমটাকে আমরা এমনভাবে আটকালাম যাতে করে এটা খুব বেশি টাইট না হয়ে যায়, যাতে কলমটা আবার ভেঙে যায় এমন যাতে না হয়, আবার খুব বেশি আলগাও যাতে না হয় যে আমি এরকম করলেও পড়ে যে এরকম যাতে আলগা না হয়। তাহলে এই জিনিসটা করার পরে এবার আমি একটু দেখি আমার রিডিংগুলো কী কী এসেছে। প্রথমত আমি যে জিনিসটা বুঝতে পারছি যে আমার 43 নাম্বার দাগের সাথে সরলরৈখিক স্কেলটা মিলে গিয়েছে। কিভাবে বুঝলাম? এটা যদি 40, এটা যদি 50 হয় তাহলে 40, 41, 42, 43 নাম্বার দাগের সাথে স্কেলটা মিলল এবং আমি আমার সরলরৈখিক স্কেলের পাঠ পেলাম 5.3। তো ওকে, সব কিছু আমরা মোটামুটি বুঝলাম। তো একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে ফিজিক্সে আমরা আসলে যতবার এক্সপেরিমেন্ট করি, যত কিছুই করি, তত কি হয়, যত আমরা করব, আমরা যত গড় করব তত আমরা অ্যাকুরেসি বেশি পাবো। তো যেহেতু একবার আমি তোমাদের এক্সপেরিমেন্টটা দেখিয়েছি এজন্য আর করলাম না, আমি একটা অলরেডি করে রেখেছি। আমরা যেটা করব সেটা হচ্ছে 2টা এক্সপেরিমেন্টের গড় দেখব। ওকে, তাহলে আমরা কি কি আসলে পেয়েছি? আমাদের রৈখিক স্কেল পার্ট ছিল হচ্ছে 5.3। আমাদের বৃত্তাকার স্কেলের যে রিডিং সংখ্যা, যেটা বৃত্তাকার স্কেলের রিডিং চলে এসেছিল হচ্ছে 43। প্রসঙ্গ লাইনে বৃত্তাকার স্কেলের বিভাগের সংখ্যা। ওকে, তো আমরা আসলে আমাদের প্রসঙ্গ লাইনে বৃত্তাকার স্কেলের সংখ্যা পেয়েছিলাম আমরা টোটাল হচ্ছে 100। আমরা একটা কাজ করি, প্রথমে হচ্ছে পিচটা একটু বের করে নিয়ে আসি। তাহলে প্রথমে আমরা পিচ কত পেয়েছিলাম? আমাদের পিচ ছিল 1 মিলিমিটার। আমরা কি বলেছিলাম যে আমরা যদি পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে লিস্ট কাউন্ট। তাহলে একটা কাজ করি, আমরা যদি এই পিচকে
100 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই 0.01 মিলিমিটার। এটাই হচ্ছে কি আমাদের লিস্ট কাউন্ট। ওকে, তাহলে আমরা এখন সম্পূর্ণ স্কেলের পার্টটা একটু বের করি। তো আমাদের ফর্মুলাটা আসলে কি? আমাদের ফর্মুলাটা ছিল যে ব্যাস ইজ ইকুয়াল টু রৈখিক স্কেল পার্ট প্লাস লঘিষ্ঠ গুণন বা লিস্ট কাউন্ট। সো আমি এলসি লিখলাম ইনটু আমাদের যে বৃত্তাকার স্কেলের রিডিং সেটা, তাহলে ইনটু বৃত্তাকার স্কেল। তো এটা বৃত্তাকার স্কেলের রিডিং। তাহলে আমি যখন সম্পূর্ণ স্কেল পার্টটা বের করবো আমার কি কি আসে? রৈখিক স্কেলের পার্ট কত? 5.3, লিস্ট কাউন্ট কত? 0.01, ইনটু বৃত্তাকার স্কেলের রিডিং কত? 43। তাহলে এবার আমরা একটা কাজ করি, আমরা একটু করে ফেলি যেটা কত আসে। তাহলে 5.3 প্লাস 0.01 ইন্টু 43, এটা চলে আসছে আমাদের 5.73। 5.73 চলে আসলো। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের কিন্তু বৃত্তাকার স্কেলের 0 দাগের সাথে 0 দাগ মিলে গিয়েছিল, তার মানে আমাদের কিন্তু কোনো ত্রুটি ছিল না। এই জন্য আফটার সংশোধন আসলে এটা 5.73 ছিল, এটা 5.73 থাকবে, আমাদের কোনো সংশোধন এখানে হবে না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এরকম করে আরও হচ্ছে নিজের রিডিং নিয়ে নিয়েছি। তাহলে আমার রিডিংগুলো একটু আমি লিখে ফেলি যেটা আমি করেছিলাম। সেটা হচ্ছে এটা চলে এসেছিল 5.3, এটা চলে এসেছিল 42, তাহলে এটা কত আসে একটু দেখিনি। এটা চলে আসে হচ্ছে 5.3 প্লাস 0.01 ইন্টু 42, তাহলে এটা চলে আসছে 5.72। তাহলে যেহেতু আমাদের কোনো সংশোধন নেই এই জন্য সংশোধনের পরে এটা 5.72 হয়ে যাবে। তো এখন আমরা আসলে কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটোকে গড় করে ফেলবো। তো 5.73 এবং 5.72কে আমরা এভারেজ করে ফেলবো। তো আমাদের ডেটা পয়েন্ট কয়টা? 2টা। তাহলে একটা কাজ করি, আমাদের গড়ের ফলে যেটা আসে সেটা হলো 5.73 প্লাস 5.72 ডিভাইডেড বাই 2। তাহলে সেটা কাজ করে আমরা এটাকে একটু গড় করে ফেলি। ওকে, তাহলে এটা চলে আসলো আমাদের 5.725 মিলিমিটার, কারণ আমাদের স্ক্রু গজ অনেক ছোট, তোমরা দেখেছো, তো এটা মিলিমিটার এককে চলে আসে। তো আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে স্ক্রু গজের সাহায্যে পুরো হিসাব নিকাশটুকু করে ফেলাম। তো আমাদের এখন কিন্তু ভার্নিয়ার ক্যালিপার্স বাকি আছে। তাহলে চলো আমরা ভার্নিয়ার ক্যালিপার্সের আগে একটু থিওরিটা বুঝে নিই, এরপরে হচ্ছে আমরা বাকি কাজটুকু টেবিলে গিয়ে করবো। আচ্ছা, তাহলে দেখো আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সটা দেখতে হচ্ছে এই ধরনের। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সের যে মূল স্কেল, এটা আমরা এই যে বাজারে যেমন স্কেল কিনতে পারি ওরকম স্কেল, সাথে দেখো ছোট ছোট দুটো স্কেল লাগানো থাকে। এই যে একটা এরকম দেখে মনে হয় যে মানে কোনো একটা শার্কের যে দাঁত আছে সেটার মতো লাগে দেখতে। তা আমাদের যে এই যে ছোট স্কেলটা আছে সেটার নামই হচ্ছে ভার্নিয়ার স্কেল। একটা ভার্নিয়ার স্কেল একটা মূল স্কেল বা মেইন স্কেল বা বড় স্কেলের সাথে লাগালে যেটা হয় সেটাকে আমরা বলি স্লাইড ক্যালিপার্স, কারণ এটাকে আমরা স্লাইড করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে হচ্ছে আমাদের কলমটা এমনভাবে দুইটার মাঝে আটকিয়ে দেব যাতে কোনো নড়চড় না হয়। এখন আমাকে কিছু জিনিস একটু খেয়াল করতে হবে। সেটা হলো, তোমরা একটু খেয়াল করে দেখো, এটা 0 থেকে 10 পর্যন্ত দাগ কাটা। এখন 0 থেকে 10 পর্যন্ত দাগ কাটা, সে কথার কথা আমি যদি এটাকে 1 ধরি, 1, এটা তাহলে 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, আচ্ছা এখন দেখো তো একটা জিনিস খেয়াল করে, এই যে 4 নাম্বার লাইনের কথা একটু চিন্তা করো। 4 নাম্বার লাইন খেয়াল করে দেখো, এই 4 নাম্বার লাইনটা কিন্তু পুরো ছোট স্কেলের সাথে বড় স্কেল পুরো মিলে গিয়েছে। তাহলে বড় স্কেলের সাথে ছোট স্কেলের যে পয়েন্টটা মিলে যাবে সেটার আমরা একটা নাম দিই, আমরা সেটা নাম দিই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তাহলে আমরা এটা নাম দিব হচ্ছে ভার্নিয়ার সমপাতন। বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ারের নাম অনুসারে এই সমপাতনের বিষয়টা এসেছে, বা ভার্নিয়ার কোইন্সিডেন্স যেটা সেটা। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস একটু বের করতে হবে, সেটা হচ্ছে যে একটা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দূরত্ব ন্যূনতম যত, এই যে 1 ভাগের দূরত্ব 0, 1, 2, 3 এরকম করে, সেটাকে আমরা যেটা করব সেটা হলো স্কেলের যে দাগ সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে সেটা করলে আমরা যে জিনিসটা পাবো সেটা নাম হবে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্রটা কি? ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র হচ্ছে যে 1 ঘরের দূরত্ব ডিভাইডেড বাই টোটাল দাগ সংখ্যা যেটা সেটা। এটা হচ্ছে কি আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসিআর যে মানটা সেটা।
তো ওকে, এটা এই যে আমরা বুঝে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা এখন একটু টেবিলে চলে যাব এবং গিয়ে দেখি যে আসলে কি কি জিনিসগুলো আমরা পাই। এরপরে আমরা হচ্ছে এই জিনিসটা ফিল আপ করবো। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই হচ্ছে কি আমাদের স্লাইড ক্যালিপার্স। তো এটা যখন আমরা ব্যবহার করব তখন আমাদের একটু সাবধানে ব্যবহার করতে হবে, কারণ এই যন্ত্রটার মাঝে আসলে বেশ কিছু চোখা অংশ আছে। আর সাধারণত নতুন যে স্কেলগুলো থাকে সেগুলো বেশ টাইট থাকে, বারবার ব্যবহার করা হলে দেখা যায় যে এগুলো মোটামুটি ফ্লেক্সিবল হয়ে যায়, স্লাইড সুন্দর মতো কাটতে পারে। ওকে, তাহলে আমরা একটু ভালো মতো খেয়াল করি এখানে আমরা কি কি জিনিস দেখতে পারবো। প্রথমত খেয়াল করে দেখি আমাদের যে স্লাইড ক্যালিপার্সটা আছে সেখানে আসলে দুই টাইপের দাগ আছে, একটা হচ্ছে ইঞ্চিতে এবং আরেকটা হচ্ছে সেন্টিমিটারে। তো আমরা যেহেতু এসআই পদ্ধতিতে কাজ করছি এই জন্য আমাদের মূল যে ফোকাসটা সেটা সেন্টিমিটারে হবে, ইঞ্চিতে হচ্ছে সেটা ব্রিটিশ একক। তো এটা করা যায়, বাট ওটা আমরা আজকের এক্সপেরিমেন্টে দেখবো না। তো এই যে সেন্টিমিটারটা যে আমরা দেখবো, খেয়াল করে দেখি যে 0, 1, 2, 3 এরকম করে সেন্টিমিটার দেওয়া আছে, এবং খেয়াল করলে দেখবো প্রতিটা সেন্টিমিটার 10টা ভাগে ভাগ করা, অর্থাৎ এই ছোট্ট ছোট্ট একটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই ছোট স্কেলের কাজ হচ্ছে গিয়ে যে আমরা আরও বেশি সূক্ষ্মভাবে মাপবো। তো যেহেতু আমরা আরও বেশি সূক্ষ্মভাবে মাপতে চাই, এই জন্য যদি ছোট স্কেলের দৈর্ঘ্য 1 মিলিমিটার হয় সেটা তো কোনো কাজ হলো না, তাই না? তাহলে এই জন্য আমরা খেয়াল করলে দেখবো যে আমাদের ছোট স্কেল যখন আমরা লাগাই তখন দেখব একের সাথে কিন্তু এখানেও কিন্তু 10টা দাগে হচ্ছে কাটা, কিন্তু যতক্ষণে আমার মূল স্কেলটা 9টা দাগ অতিক্রম করেছে ততক্ষণে দেখা গিয়েছে আমার ছোট স্কেলটা 10টা দাগ অতিক্রম করে ফেলেছে, অর্থাৎ ছোট স্কেলের পরিমাপটা কিছু হলেও কম। তা আমরা যেটা করবো যে এদের দুজনের মাঝে যে পার্থক্যটা সেটাকে আমরা ওই 10 দিয়ে ভাগ করে দেবো। 10 হচ্ছে আমাদের মূল স্কেলের যে ভাগ সংখ্যা সেটা। তাহলে এই জিনিসটা থেকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেলাম। এবার আসলে একটা কাজ করি, আমরা এটাকে একটু বসানোর চেষ্টা করি। তো বসানোর জন্য আমাদের ঠিক আগের মতো বসাতে হবে, অর্থাৎ খুব বেশি টাইটও করা যাবে না, আবার খুব বেশি আলগাও করা যাবে না। তাহলে চলো একটা কাজ করি, এবার আমরা কলমটা পরিমাপ করি। তো এই যে হচ্ছে কলমটা আমরা লাগিয়ে ফেললাম। তো কলমটা লাগানোর পরে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যে মূল স্কেল, এই যে ছোট ছোট স্কেল আছে সেখান থেকে আমরা কি করবো বলো তো, এই মাপগুলো নিয়ে নিব। তো আমাদের যে মূল স্কেলটা আছে খেয়াল করে দেখো, ছোট স্কেলের দাগ মূল স্কেলের 13.8 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই কলমটার দৈর্ঘ্য যে 13.8 সেন্টিমিটার হবে সেটার ব্যাপারে আমরা শিওর। এখন কথা হচ্ছে 13.8 আর 13.9 এর মাঝে কতটুকু যাবে সেটা আমাদের এই ছোট স্কেল থেকে পরিমাপ করতে হবে। তো সেটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখবে আমাদের ভার্নিয়ার সমপাতন, অর্থাৎ বড় স্কেলের সাথে ছোট স্কেলের 5 নাম্বার দাগটা একদম পুরোপুরি মিলে গিয়েছে। তার মানে আমাদের ভার্নিয়ার সমপাতন হচ্ছে 5। তাহলে এই যে পুরো যে জিনিসগুলো আমাদের জানা দরকার ছিল এক্সপেরিমেন্ট থেকে সেটা আমরা জেনে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে বাকি হিসাবটুকু এখান থেকে করে ফেলা। তো যেটা বলছিলাম, তাহলে আমরা আমাদের প্রধান স্কেল রিডিং আসলে কত পেয়েছি কিন্তু হচ্ছে 13.8, এবং এই এককটা কিন্তু সেন্টিমিটার, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এবার হচ্ছে ভার্নিয়ার সমপাতন আমরা পেয়েছি হচ্ছে 5, অর্থাৎ 5 নাম্বার দাগের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল। এখন কথা হচ্ছে আমাদের একটু ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হবে, তো সেটা একটু দেখে আসি। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে যে আমাদের প্রধান স্কেলের 1 ভাগের যে ঘরটা সেটা ছিল হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের টোটাল দাগ সংখ্যা ছিল হচ্ছে 10। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করে দিই 0.1 মিলিমিটার পেয়ে যাই। খেয়াল করে দেখো আমার এটা কিন্তু সেন্টিমিটার এককে আর এটা কিন্তু মিলিমিটার এককে, তাহলে কোনো একটাকে আমার চেঞ্জ করে নিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এই 0.1 মিলিমিটারকে 0.01 সেন্টিমিটার লিখে ফেলি, তাহলে আমরা সেন্টিমিটার এককে পেয়ে যাই। এবার আমাদের কাজ হচ্ছে সম্পূর্ণ স্কেল পার্টটা বের করা। তো সেটা হচ্ছে হুবহু স্ক্রু গেজের মতোই সূত্র, অর্থাৎ আমাদের সূত্রটা হচ্ছে প্রধান স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু এই যে আমি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা পেলাম আর কি সেটা। তাহলে আমরা সম্পূর্ণ স্কেল পার্ট কত পাই, 13.8 প্লাস 5 যেটা হচ্ছে ভার্নিয়ার সমপাতন ইন্টু 0.01 যেটা সেটা। তাহলে এবার আমরা একটু বের করে ফেলি। তাহলে 13.8 প্লাস 5 ইন্টু 0.01, এটা চলে আসছে 13.55 চলে আসছে। আমি ভুল করে সংশোধনটা লিখে ফেলেছিলাম, তো ওইটাও ঠিকই আছে কারণ আমাদের তো আসলে কোনো ত্রুটি ছিল না। তো সেই কারণে যেহেতু কোনো ত্রুটি ছিল না এই জন্য আমাদের সংশোধনটা 13.55 সেন্টিমিটারই হবে, মিলিমিটার না। এখানে কিন্তু আমাদের এককগুলো একটু দেখতে হবে। আমাদের স্লাইড ক্যালিপার্সে কিন্তু একক চেঞ্জ হয়, কিন্তু আমাদের স্ক্রু গজে কিন্তু এককের কোনো সমস্যা ছিল না। তো আমি হচ্ছে অনুরূপভাবেও
2 নাম্বার যে মানে যে আমি যেটা বের করে রেখেছি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যতবার গড় করব তত কিন্তু আমাদের জন্য সুবিধা, তত অ্যাকুরেসি আমরা পাবো। তো সেটা হচ্ছে কি আমি বের করে রেখেছি, তো সেটা একটু দিয়ে আমরা একটু গড়টা তাড়াতাড়ি বের করে ফেলি। এটা চলে এসেছিল হচ্ছে 13.8, এটা আমি পেয়েছি হচ্ছে 7, তাহলে এটা চলে আসে 13.8 প্লাস 7 ইন্টু 0.01, তাহলে এটা চলে আসবে 13 পয়েন্ট কত চলে আসে একটু দেখি, তাহলে 13.8 প্লাস 7 ইন্টু 0.0, এটা চলে আসছে আমাদের 13.87। তাহলে 13.87, এটা চলে আসলো 13.87। ওকে, তাহলে একটা কাজ করে ফেলি, আমরা এখন এটা গড় করে ফেলি। তাহলে 13.55 প্লাস 13.87 ডিভাইডেড বাই 2, এটা আমরা এখন বের করে ফেলবো। 13.87 প্লাস 13.55 ডিভাইডেড বাই হলো 2, এটা চলে আসলো 13.71 এবং একক কি সেন্টিমিটার। অ্যান্ড এটাই কিন্তু আমরা আসলে এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু আমাদের কলমটা বেশ বড় ছিল, সো সেন্টিমিটার এককে চলে আসলো। তাহলে এই আমরা আমাদের যে এক্সপেরিমেন্ট আজকে দেখলাম সেটা বেশ বড় ছিল এবং সেখানে আমরা স্ক্রু গজ দেখলাম প্রথমে, সেটার সাহায্যে আমরা ব্যাস পরিমাপ করলাম, এরপর আমরা একটা কলমের দৈর্ঘ্য পরিমাপ করলাম। তো আমরা যখন আমাদের বাজারে পাওয়া স্কেলের চাইতেও আরও বেশি অ্যাকুরেসি দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ লেন্থ মেজার করতে চাই, তখন কিন্তু আমাদের এই স্ক্রু গজ, ভার্নিয়ার ক্যালিপার্স এই যন্ত্রগুলো লাগবে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছো এবং বুঝতে পেরেছো যে আমরা কি করে আমাদের একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে মৌলিক রাশিটা সেটা বিভিন্ন যন্ত্রের সাহায্যে বের করতে পারি।